আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালে উঠে আমার বোন প্রস্তাব দিচ্ছে আমাকে যে সে এইরকম আর রুম দেখতে চায় না, আম্মুদের রুম একটু পরিবর্তন করবে। তো এই জন্য সকাল থেকে বোনের কথা অনুযায়ী আমিও কাজ করতেছি, আমার ছোট বোনও কাজ করতেছে। দুজন মানে দু বোন মিলে আপ্রাণ চেষ্টা করতেছি আসলে মায়ের রুমগুলো অনেক সুন্দর লুক আনার জন্য। তো শোকেজ আমার আম্মুর শোকেজ অনেকগুলো হয়ে গিয়েছে, 3টে শোকেজ হয়ে গিয়েছে। তো সব শোকেজ আসলে কোনটা কোথায় রাখলে ভালো লাগবে সেটা আসলে বুঝে উঠতে পারেনি আমার আম্মু। যা যেভাবে রেখেছে সেভাবেই ছিল এতদিন, তো আমাদের আর দেখতে ভালো লাগতেছে না। যার কারণে আমরা দু বোন মিলেই আসলে এই সব সুন্দর করব সিদ্ধান্ত নিয়েছি। কাউকে ডাকিনি, কাউকে মানে বলিও নি, একা একা সব করতেছি যে আসলে সারপ্রাইজ হিসাবে দেব যে কেমন লাগতেছে। তো আমরা পারতেছি না, তারপরও অনেক কষ্ট করে শোকেসটি অন্য রুমে নিয়ে গেলাম, যেই রুমে আর কি আমরা রাখবো সিদ্ধান্ত নিয়েছি। সব সময় আসলে একই রকম সাজানো ঘর দেখতে ভালো লাগে না। কিছুদিন পর পর ঘরের লুকগুলো একটু বদল হলে একটু হলেও অনেক ভালো লাগে, আর মনের মধ্যেও ভালো লাগে। ঘরগুলো দেখতে যদি ভালো হয়, ঘরের ফার্নিচার ঠিকভাবে যেন যদি সাজানো থাকে তাহলে আসলে খুব সুন্দর লাগে। এরপর আমি শোকেজে জিনিসপত্র সাজাচ্ছিলাম, আমার বোন সেও কিছু কিছু সাজাচ্ছিল। আর সাজাতে গিয়ে অনেক আগের জিনিসগুলো দেখে অনেক স্মৃতি মনে পড়ছিল। এরপর আমার ভাই আসলো বাসায়, আমার ভাইকে নিয়ে আমি একটু ওকে বলতেছি তুই একটু হেল্প কর, আমরা তো এগুলো ভারী জিনিস তুলতে পারতেছি না। তো এরপর আমার ভাইয়ের পড়ার টেবিল সেটা ঠিক এক জায়গায় রাখলাম আসলে যেন সুন্দর লাগে। এই কাজ করতে করতে হঠাৎ আমার বোনের কাছে ফোন এলো, তাকে বাসায় চলে যেতে হবে। তো খুব দুর্বিষহ নেমে আসলো আমার জীবনে, মনে হচ্ছে যে ও চলে গেলে আমি একা একা কীভাবে এসব করব। এরপরও তো চলে গেল ওর ছেলেকে সঙ্গে নিয়ে। এরপর আমার আম্মু বলল আচ্ছা আমি তোর সঙ্গে লাগতেছি। তো আমার আম্মু রান্না টান্না রেখে আমার সঙ্গে হেল্প করতে শুরু করলো। আমি আর আমার আম্মু আবার স্টোর রুমে এসেছি, স্টোর রুমে কিছু জিনিস নিয়ে এসে রাখতে হবে, যার কারণে সেগুলো জায়গা ফাঁকা করতেছি। এরপর রান্নাঘরে আমরা একটা শোকেজে নিয়ে চলে আসলাম। আমি, আমার ভাই আর আমার আম্মু মিলে খুব কষ্ট করে, আমার ভাই ছিল জন্য এগুলো করা আবার সম্ভব হলো, তা না হলে আমার পক্ষে একা সম্ভব হতো না এসব করা। এরপর একটা বাক্সও বের করে নিয়ে গেলাম, এগুলো স্টোর রুমে রাখবো। আর এই বাক্সটাও এই মেন গেট ছাড়া আর কি বাহিরে দিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, ওই পাশ দিয়ে যাচ্ছিল না, যার কারণে আমরা একেবারে বাহিরের দিক দিয়ে আঙিনা দিয়ে ঘুরিয়ে সেটাকে স্টোর রুমে নিয়ে গেলাম। অনেক রোদ উঠেছে, অনেক গরম, আমার ভাই তো গরমে কিছু করতেই পারতেছিল না, গা ঘাম দিচ্ছিল অনেক। সে আসলে এরকম কাজ করে তার কোনো অভ্যাস নেই, সে গ্রামের ছেলে হলেও আসলে কাজ করতে পারে না সেভাবে। এরপর বাক্স রাখার সময় হঠাৎ করে পায়ের নিচে কী যেন পড়ে বিকট শব্দ করেছে, আর আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছি। তারপর ভালো করে দেখতেছি এগুলো ইঁদুরের বাচ্চা। আমার পায়ের চাপায় কয়েকটা বাচ্চা মারা গিয়েছে, এই দেখে আমার গলা শুকে শেষ। আমি তো সেই অবস্থায় গিয়েছি আর কি। এরপর আমি পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম, নিয়ে একটু ভয় কাটিয়ে আবারও কাজে লেগে পড়লাম, কারণ ওই ভয় নিয়ে বসে থাকলে তো আর আমার হবে না। ধুলাই তো পুরো বাড়ি একেবারে সেই অবস্থা হয়ে গিয়েছে, ধুলোবালিতে সব মোছামুছি করে নিচ্ছি। ঘরের মেঝেগুলোও একেবারে বালি বালি হয়ে গিয়েছে, সেগুলো মোছামাছি শেষ করে টুকিটাকি কাপড় ছিল সেগুলো ধুয়ে আমি আসলে গোসল করে নিব। ধুলাই আমার হাত পা গা সব কিচকিচ করতেছে। গোসল শেষ করে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি কারো কথা না ভেবেই খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া শেষ না হতেই আমার চোখে ঘুম টলমলো, এসে শুয়ে পড়েছি মেয়েকে সঙ্গে নিয়ে। ঘুমও শেষ, ঘুম থেকে উঠেই আবারও গেলাম নাস্তা রেডি করতে। আমার মেয়ে তো ওঠেইনি, আমি আর আমার ভাই মিলে বসে নাস্তা করতেছি আর গল্প করতেছি। এই ছিল আমার সারাদিনের কাজ। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবা ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।